ও বলাই, এখনো পুকুর পাড়ে কি করছিস? আকাশের অবস্থাটা দেখিসনি? কেমন ঘোর কালো করে এসেছে। চল, বাড়ি ফিরে চল। এই তো লক্ষ্মীকান্ত, আমার পুকুরের মাছগুলোকে একটু খেতে দিচ্ছিলাম। পুষ্টি পেলে চারা মাছগুলো তাড়াতাড়ি বাড়বে। ঠিক তখনই খুব জোরে একটা বাজ পড়ে। ওরে বাবারে, কি জোর বাজ পড়লো রে! এই চল চল চল, এবার বাড়ি ফিরে চল। যা বাজ পড়ছে, এই সময় ঘরের বাইরে থাকা ঠিক নয়। আকাশের কালো মেঘ ও বিদ্যুৎ চমকানো দেখে চাষি, জেলে সবাই যে যার বাড়ি ফিরে যায়। বলাইয়ের বউ উঠানে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে। বলাই বাড়ি ফিরতেই তার বউ মাধুরী তাকে বলে, কি গো, কোথায় ছিলে এতক্ষণ? আকাশের দিকটা তাকিয়ে দেখোনি নাকি? চলো, ঘরে চলো, মনে হয় এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে। বলাই ও তার বউ ঘরে ঢুকতেই এই যা, কারেন্ট চলে গেল গো। এবার মনে হয় কাল বৈশাখী ঝড় উঠলো বলে। কারেন্ট চলে যেতেই অন্ধকার ঘরে মাধুরী হারিকেন জ্বালিয়ে চৌকির উপর রাখে। গ্রাম বাংলার খরাকালে এমন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো কাজ করে। তারপরেই শুরু হয় শো শো শব্দে কালবৈশাখীর ঝড়। গিন্নি, আমাদের গরুটা তো উঠোনেই বাঁধা গো। আমি গিয়ে তাড়াতাড়ি ওকে গোয়াল চালায় বেঁধে দিয়ে আসি। বলাই বেরিয়ে উঠোন থেকে তাদের গরুটাকে গোয়াল চালায় নিয়ে গিয়ে বেঁধে দেয়। তারপর শুরু হয় ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। বলাই ভিজে ভিজে গোয়ালচালা থেকে তাদের ঘরের দাওয়ায় গিয়ে দাঁড়ায়। তারপর তার গিন্নি হারিকেন হাতে বাইরে বেরিয়ে আসে। বাবারে বাবা, কি জোরে বৃষ্টি হচ্ছে গো! হ্যাঁ গিন্নি, আকাশে যা ঘন কালো মেঘ, তাতে বৃষ্টি এক্ষুনি থামবার নয় গো। এরপর বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে, আর ওদিকে দেখা যায় পুকুর পাড়ে এক ভয়ঙ্কর ডাইনি বৃষ্টিতে ভিজতে ভিজতে বলছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জলে পুকুর যখন ভর্তি হয়ে যাবে, কত মাছ উঠবে। আর আমি সেই মাছ ধরে মনের আনন্দ কাঁচা চিবিয়ে খাবো। এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে গাছের ডালে উঠে বসে পড়ে। এইভাবে ঘন্টার পর ঘন্টা প্রবল বৃষ্টিতে চারিদিকে ধীরে ধীরে জল জমতে শুরু করে। ওদিকে বলাই মাধুরীকে বলে, গিন্নি, বৃষ্টি তো থামছেই না। এইভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের পুকুরের জল ভর্তি হয়ে উপচে উঠবে, আর তাতে পুকুরের মাছগুলো তো পালিয়ে যাবে গো। তুমি চিন্তা করো না, মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। চলো, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। বাইরে উঠানে বৃষ্টির জল জমতে থাকে। ব্যাঙগুলো মনের আনন্দে ডেকেই চলেছে। আর ওদিকে পুকুর পাড়ে গাছের ডালে ডাইনি পা দোলাতে দোলাতে বলে, এই বৃষ্টি ঝেড়বে, ধান দেবো মেরবে, পুকুরের ভেতর পোকা, জেলেরা সে হবে পোকা। পুকুর প্রায় ভরে এসেছে, এবার মাছগুলো উঠে আসতে। এরপর ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকে। ওদিকে বলাই ও তার স্ত্রী খাওয়া দাওয়া সেরে অনেক আগেই শুয়ে পড়েছে। ঠিক তখন মাঝরাত। বলাই, এই বলাই, ওঠ রে! বৃষ্টির জলে যে পুকুরগুলো ভর্তি হয়ে গেল, ওঠ, তাড়াতাড়ি ওঠ। দরজায় টোকা পড়ার শব্দে বলাইয়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। আহ, আহ, কে কে? আমি লক্ষ্মীকান্ত রে, তাড়াতাড়ি উঠে পুকুরটা দেখে আয়, না হলে যে সব মাছ পালাবে। আমি আমার পুকুরের দিকে যাচ্ছি, তাই তোকে ডেকে দিয়ে গেলাম। এই কথা বলে লক্ষ্মীকান্ত ভিজতে ভিজতে চলে যায়। গিন্নি, ও গিন্নি, বৃষ্টি যে এখনো থামেনি। পুকুরের মাছগুলো মনে হয় উঠে পালাবে। চলো একবার পুকুরটা গিয়ে দেখে আসি। হ্যাঁ গো, তাই তো, চলো পুকুরটা গিয়ে একবার দেখেই আসি। ওদিকে ডাইনি পুকুর পাড়ে গাছের ডালে বসে ওই ওই এবার করে মাছ উঠছে। এই কথা বলে ডাইনি মাছ ধরে মনের আনন্দে খেতে থাকে। তারপর মাছের টুকরো অংশ নিচে ফেলে দেয়। ওদিকে বলাই তার স্ত্রীকে সাথে নিয়ে একটি ঝোলা হাতে পুকুরের দিকে আসে, আর গাছটির কাছাকাছি আসতেই দেখে, হ্যাঁ গো, এখানে এমন মাছের কাটা বুড়ো লেজা পড়ে আছে কেন? হ্যাঁ তাই তো, দেখে তো মনে হচ্ছে কে যেন খেয়ে এখানেই ফেলেছে। একদম টাটকা খাওয়া। ডাইনি গাছের উপর থেকে বসে বসে তাদের লক্ষ্য করতে থাকে। যাই হোক, চলো পুকুর থেকে উঠে আসা মাছগুলো আমরা আগে ধরি, না হলে আবার পালিয়ে যাবে। এই বলে বলাই ও মাধুরী পুকুর থেকে উঠে আসা মাছগুলো ধরে ঝোলায় ভরতে থাকে। এ কি?
তো দেখছি সব মাছ জলকে ভরে দিয়ে চলে যাবে। এর তো কিছু একটা করতেই হবে। এরপর ডাইনি গাছ থেকে নিচে নেমে একটা বড় আকারের কাতলা মাছের রূপ ধরে। তারপর সেই ভুতুড়ে কাতলা মাছের উপর নজর পড়ে মাধুরীর। ওই দেখো গো, কত বড় একটা কাতলা মাছ উঠেছে, ওটাকে ধরো ধরো তাড়াতাড়ি, ঝোলায় ভর শিগগির। গিন্নি, পুকুর থেকে তো মাছ উঠেই চলেছে গো। কি আর করা যাবে, কাল সকালে না হয় মাছগুলো হাটে বিক্রি করে দিয়ে আসবে। বলাই ওই অশরীরী কাতলা মাছটা ধরে ঝোলায় ভরে। তারপর সে হঠাৎ দেখতে পায় দূরে কে যেন মাছ ধরছে। কে 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 ওখানে? ওদিক থেকে কোনো উত্তর আসে না। সেই লোকটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওটা কে গো, আমাদের পুকুরে এই সময় মাছ ধরতে এসেছে? আমি এত ডাকছি, তাও কোনো উত্তর নেই। তুমি ঝোলাটা ধরে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। বলাই ওই লোকটার কাছাকাছি যেতেই দেখে যে সে তার খুব চেনা একজন। ও লক্ষ্মীকান্ত, তুই এখানে কি করছিস? তোর পুকুরের কাছে যাসনি? তুই যে আমায় বলে গেলি তুই তোর পুকুরের দিকে যাচ্ছিস। কিন্তু তখনও সেই লোকটি বলাইয়ের কথার কোনো জবাব দেয় না। কোনো উত্তর না পেয়ে বলাই তার কাছে আরো এগিয়ে যেতেই এ কি, লক্ষ্মীকান্ত কোথায় গেল? এতক্ষণ তো লক্ষ্মীকান্তকেই এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্ত! তুমি ওখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এদিকে চলে এসো না, আমার যে খুব ভয় করছে। বলাই মাধুরীর কাছে এসে আরেকটি মাছ ধরে ঝোলায় ভরতে যাবে, ঠিক সেই সময় সে দেখে যে ঝোলায় সেই বড় কাতলা মাছটা ছাড়া আর একটাও মাছ নেই। গিন্নি, এতগুলো মাছ কোথায় গেল গো? বস্তায় তো শুধু ওই কাতলা মাছটা আছে। এতক্ষণ ধরেছে, এত মাছ ধরলাম, গেল কোথায়? হ্যাঁ তাই তো, এতক্ষণ পর্যন্ত সব কটাই তো ছিল, হঠাৎ করে কোথায় গেল? কই গো, ব্যাপারটা না আমার একদম সুবিধার মনে হচ্ছে না। তখন ধীরে ধীরে বৃষ্টি থেমে যায়। পুকুর থেকে আর কোনো মাছ পাড়ে ওঠে না দেখে মাধুরী বলে, আমার না মনটা কেমন যেন করছে জানো, বৃষ্টিটাও তো থেমে গেছে, মাছও আর উঠছে না, চলো আমরা বাড়ি ফিরে যাই। ঠিক তখনই কিছুটা দূর থেকে কিরে বলাই, আর মাছ ধরবি না? বাড়ি চলে যাচ্ছিস বুঝি? ও লক্ষ্মীকান্ত, তুই! তখন তোর কাছে গেলাম, কিন্তু হঠাৎ করে তোকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আরে দেখ না, এতগুলো মাছ ধরে ঝোলায় ভরলাম, এখন দেখি একটা কাতলা মাছ ছাড়া আর কিছুই নেই, ঝোলা পুরো ফাঁকা। ভয় পাস না, আমি অনেকগুলো মাছ ধরে জড়ো করেছি, অর্ধেক তুই নিয়ে যা। কিন্তু তুই কোনো ঝোলা নিয়ে আসিসনি কেন? বাকি মাছগুলো নিয়ে যাবে কি করে? লক্ষ্মীকান্ত, আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তুইও চল। তোরা যা, আমি পরে যাব। তখন মাধুরী বলাইকে ফিসফিস করে বলে, হ্যাঁ গো, বস্তায় যে কাতলা মাছটা ছিল এখন তো সেটাও নেই। কি হচ্ছে গো? তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো, লক্ষ্মীকান্ত ঠাকুরপো যা পারে করুক গে। তোর বৌদি খুব ভয় পাচ্ছে রে, আমরা এখন চললাম। এই বলে বলাই আর মাধুরী দ্রুত পায়ে তাদের বাড়ির দিকে চলে যায়। আর দেখা যায় গাছের ডালে ডাইনি পা ঝোলাতে ঝোলাতে খিলখিলিয়ে হাসছে। এর পরের দিন সকাল হতেই লক্ষ্মীকান্ত বলাইদের উঠানে এসে বলে, এই যে বলাই, কাল রাতে অত বৃষ্টি হলো, এখনো বাড়িতে কি করছিস? চল তাড়াতাড়ি পুকুরটা দেখবি চল। আমি আমার পুকুরের দিকে যাচ্ছিলাম, ভাবলাম তোকে ডেকে নিয়ে যাই। মানে কাল রাতে তো তুই আমার দরজা ধাক্কা দিয়ে ডাকলি, সারা রাত আমার পুকুর থেকে কত মাছ ধরলি। কি সব ভুল বলছিস? কালকে বৃষ্টি ঠান্ডা আমেজে গভীর ঘুম দিচ্ছিলাম, একদম সকালে ঘুম ভাঙলো। রাজে বাজে না বকে চল এবার পুকুরের দিকে চল। লক্ষ্মীকান্তের মুখে এই কথা শুনে বলাই আর মাধুরী ভয়ে কাঁটা হয়ে যায়। কালকে তার মানে ওটা লক্ষ্মীকান্ত ঠাকুরপো ছিল না, আমাদের ঝোলা থেকে মাছ অদৃশ্য হয়ে যাওয়া, বড় কাতলা মাছটা উঠে আসা, সবকিছুই তার মানে। ওরে বাবারে! আর ঠিক তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিশাচিনী। আর তারপরে সে মুখে এক বিকট গর্জন করে পান্টির পা জড়িয়ে ধরে নদীর জলে টেনে নিয়ে যায়। রানীহাটি নামের একটি গ্রামে একটা মাটির বাড়িতে দুই ভাই বোন বসবাস করত। এই ছোট বয়সেই তারা তাদের বাবা মাকে হারায়।
তাই দুই ভাই বোন অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে তাদের খাওয়া দাওয়া ও পড়াশোনার খরচ চালায়। একদিন সকালবেলায় বান্টির দিদি তাদের বাড়ির উঠোনে কাঠ কাটছিল। তখন বান্টি তার দিদিকে বলে, এই দিদি, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি। যে কটাই মাছ পাই তা নিয়েই কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসিস। আমাদের তো আবার দুজনকে তৈরি হয়ে স্কুলে যেতে হবে, তাই না? ততক্ষণ আমি এইসব কাঠগুলো কেটে রাখি। কাল রবিবার, তুই আর আমি সকালে হাটে গিয়ে বিক্রি করে আসবো। এই কথা বলে বান্টি ছিপ হাতে নদীর দিকে চলে যায়। তারপর সে নদীর পাড়ে বসে জলে ছিপ ফেলে। আজ যে কটা মাছ পাবো তার মধ্যে থেকে একটা দিদিকে ভেজে দিতে বলবো। দুপুরবেলা স্কুল থেকে ফিরে ভাত দিয়ে মাছ খাবো। আর বাকি মাছগুলো কালকে হাটে গিয়ে বিক্রি করে দেবো, তাতে দুটো বেশি পয়সা রোজগার হবে। এই কথা ভাবতে ভাবতে বান্টির ছিপে টান পড়তে লাগে। টান অনুভব করে বান্টি বুঝতে পারে যে ছিপে কোনো বড় মাছ পড়েছে। ও বাবারে বাবা, চিপে কত বড় মাছ খেয়েছে যে টেনে তুলতে পারছি না। কোনো রকমে হাত থেকে ছিপটা ফসকালে চলবে না। বান্টির কথা শেষ হতেই নদীর জল তোলপাড় করতে শুরু করে। এমন দৃশ্য বান্টি আগে কোনোদিনও দেখেনি। ভয় পেয়ে সে তার হাত থেকে ছিপটা ফেলে দেয়। আর ঠিক তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিশাচিনী। আর তারপরে সে মুখে এক বিকট গর্জন করে বান্টির পা জড়িয়ে ধরে নদীর জলে টেনে নিয়ে যায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সেই সময় গভীর জঙ্গলের মধ্যে এই নদীর আশেপাশে কোনো জনমানবই ছিল না যে বান্টিকে কেউ বাঁচাবে। বান্টি আর্তনাদ করতে করতে জলে ডুবে যায়। জল পিশাচিনী তাকে টেনে জলের অনেক গভীরে নিয়ে যেতে থাকে। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে যায়। ওদিকে তখন বান্টির দিদি, ভাই তো এখনো ফিরছে না। এতক্ষণ তো ওর ফিরে আসার কথা। ভাইকে বারবার বললাম, যে কটাই মাছ পাস না কেন তাড়াতাড়ি ফিরে আসবি। স্কুলে যাবার সময়ও বেরিয়ে গেল। আমার মনটা না কেমন যেন একটা করছে। আমিই যাই, ভাইকে গিয়ে ডেকে নিয়ে আসি। তারপর ঋতু নদীর কাছে গিয়ে দেখে যে তার ভাই সেখানে নেই। সে আশপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন ঋতু মনে মনে বেশ ভয় পেয়ে যায় আর তার ভাইকে জোরে জোরে ডাকতে থাকে। ভাই, 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 খুব চোখে হচ্ছে, বাড়ি যেতে হবে ভাই, অনেক বেলা হয়ে গেছে। ঠিক তখনই ঋতুর চোখে পড়ে তার ভাইয়ের দুটো চটি নদীর জলে ভাসছে। এই দেখে তার মনটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। সে আর কিছু না ভেবেই সাথে সাথেই জলে ঝাঁপ দেয়। ঋতু জলে ডুব দিয়ে নদীর নিচে ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু সে তার ভাইকে কোথাও দেখতে পায় না। ঋতুর দম ফুরিয়ে আসে। সে শ্বাস নেওয়ার জন্য নদীর জলের উপর মাথা তুলে খুব কাঁদতে থাকে। তখন সেই নদীর পাড়ে একটি গাছের ডালে বসেছিল টুনি পাখি। আমি জানি তোমার ভাই কোথায় আর কে তাকে নিয়ে গেছে। বলো টুনি পাখি, আমার ভাই কোথায়? কে নিয়ে গেছে? তোমার ভাই এই গাছের গোড়াতেই বসে ছিপ ফেলছিল। তখনই হঠাৎ জলের মধ্য থেকে এক পিশাচিনী বেরিয়ে এসে তার পা টেনে নিয়ে জলে চলে যায়। সে অনেক চেষ্টা করে, অনেক ডাকাডাকি করে, কিন্তু তাকে বাঁচানোর জন্য এখানে কেউ ছিল না। তুমি আমার ভাইকে বাঁচাতে পারবে না টুনি পাখি। ভাই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এবার আমি কি করব? আমি ছোট পাখি, তাকে বাঁচানোর চেষ্টা করলেও হয়তো বাঁচাতে পারতাম না। তাই তো আমি এখনো এই গাছের ডালে বসে আছি, যাতে কেউ তাকে খুঁজতে খুঁজতে এখানে এলে এই খবরটা তাকে দিতে পারি। কিন্তু টুনি পাখি, এখন আমি কি করে নদীর জলের গভীর থেকে আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে ফিরবো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে জলের নিচে শ্বাস নেবার জাদু শক্তি দান করছি। তুমি জলের নিচে যতক্ষণ খুশি থাকতে পারবে, একটুও কষ্ট হবে না। এই কথা বলে টুনি পাখি ঋতুকে আশীর্বাদী জাদু শক্তি দান করে। তারপরেই ঋতু জলের গভীরে যায়। সেখানে সে দেখতে পায় একটি ভিন্ন রাজ্য। চারিদিকে জলজ জীব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জল পিশাচিনী ও তার ভাইকে কোথাও দেখতে পায় না। ঋতু আরো কিছুটা এগিয়ে যেতেই ক্ষীণ আর্তনাদের শব্দ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতেই একজনকে বন্দি অবস্থায় দেখে। তারপর ঋতু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি?
আপনাকে দেখে তো আমার মধ্যে মানুষ বলেই মনে হচ্ছে। এখানে এইভাবে কে আপনাকে বন্দি করে রেখেছে? আমি একদিন জঙ্গলের এই নদীর পাড়ে বসেছিলাম, তখনই এই জল পিশাচিনী আমাকেও টেনে নিয়ে আসে। আর যখনই জানতে পারে আমি প্রকৃতি দেবী আর আমার কাছে জাদু শক্তি আছে, তখনই সে আমার জাদু দণ্ডটা কেড়ে নিয়ে তার গুহায় নিয়ে চলে যায়। আমার ভাইকেও সে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি জানো আমার ভাই এখন কোথায় আছে? আমি জানি তোমার ভাই এখন কোথায়। এটাও বুঝতে পারছি যে সে কেন তোমার ভাইকেও টেনে নিয়ে এসেছে। আচ্ছা ঋতু, তুমি জলের নিচে অবাধেই শ্বাস কিভাবে নিতে পারছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না? গাছের ডালে একটি টুনি পাখি বসেছিল, সেই টুনি পাখি আমাকে এই জাদুর শক্তি প্রদান করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আর দেরি করো না। তোমার ভাইকে সে তার গুহায় নিয়ে গেছে। তুমি সেখানে গিয়ে খুব সাবধানে আমার জাদু দণ্ডটি খুঁজে নিয়ে আমার কাছে ফিরে এসো। এরপর ঋতু জল পিশাচিনীর গুহায় প্রবেশ করতেই দেখতে পায় যে তার ভাইকে বন্দি করে রেখেছে আর পিশাচিনী ঘুমোচ্ছে। তারপর সে লুকিয়ে লুকিয়ে গিয়ে প্রকৃতি দেবীর জাদু দণ্ডটি তুলে নেয়। তারপর কে তুই? আমার গুহায় কিভাবে এলি? তুচ্ছ মানব, তুইও দেখছি মায়াবী শক্তির অধিকারী। ওই জাদু দণ্ড আমাকে ফিরিয়ে দে বলছি। এই কথা বলেই জল পিশাচিনী ঋতুকে তাড়া করে তার পিছু নিতে থাকে। ঋতুও তাড়াতাড়ি করে প্রকৃতি দেবীর জাদুদণ্ড প্রকৃতি দেবীর হাতে তুলে দেয়। তখনই প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মুক্ত হয়ে যায় আর জল পিশাচিনীকে দেখে বলে, জল পিশাচিনী, এবার তোর সময় শেষ। এই নে তবে। প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে জল পিশাচিনীকে বন্দি করে। সে আর নড়তে পারে না। তারপর প্রকৃতি দেবী ঋতুর ভাইকে গুহা থেকে উদ্ধার করে। তারা তিনজনেই নদীর জলের উপরে ফিরে আসে। তারপর প্রকৃতি দেবী টুনি পাখিকে বলে, ধন্যবাদ টুনি পাখি। আমি ডুবে যাওয়ার আগের মুহূর্তে তোমাকে যে জাদু শক্তি দিয়ে গেছিলাম তা তুমি যথাযথ ব্যবহার করে আমাদের বাঁচিয়েছো।